আজকের আমাদের ক্লাস সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটি। তো প্রবাবিলিটিটা 12-এ তোমরা মোটামুটি সবাই করে এসছো, সো একটা মিনিমাম একটা তোমাদের প্রবাবিলিটি সম্পর্কে আইডিয়া আছে, এটা আমি ধরে নিচ্ছি। তো এবার আমরা সেটাকে আমাদের এই 6 পেপার কোর্সটাতে সেটাকে আমরা আর কি ইলাবোরেটলি পড়বো। তো বেসিক জায়গাগুলো আমরা কিছুটা ডিসকাস করবো, বেসিক জায়গাটার উপরে আমি বেশি ইম্পর্টেন্সই দেবো না। তো তো ইনিশিয়ালি দেখো, প্রবাবিলিটি আমাদের পড়তে গেলে ইনিশিয়ালি কিছু টার্মিনোলজিগুলো আমরা ইউজ করবো বারবার, সেই জন্য আমরা ফার্স্ট সেই জিনিসগুলো ডিসকাস করবো। ঠিক আছে? তো সেটা হচ্ছে কি, দেখো যে ফার্স্ট প্রবাবিলিটি ব্যাপারটা কি। তো আমরা মানে ইন জেনারেল জেনে হোক বা না জেনে হোক প্রবাবিলিটি কথাটা ম্যাক্সিমাম ইউজ করি। যে সাপোজ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা 40%, বা আজকে কারো এখানে আসার প্রবাবিলিটি এত পার্সেন্ট, তাই না? সো বেসিক প্রবাবিলিটি যেটা তোমরা এটা জানো, যেটা দেখো যে কোনো একটা, ধরো একটা আমি ডাইস থ্রো করলাম, সেই লুডুর ছক্কার ক্ষেত্রে আমাদের হয়তো বললাম যে 4 পড়ার প্রবাবিলিটি কত। তো তোমরা জানো এটা হয় 1/6। তো এই 1/6, এই নাম্বারটা কি ইন্ডিকেট করে? এই নাম্বারটা আমাদেরকে ইন জেনারেলি এটা ইন্ডিকেট করে যে হয়তো আমি যদি 6বার একটা ডাইসকে থ্রো করি, সেক্ষেত্রে একবার 4 পড়তে পারে। 4 পড়বে এটা শিওর নয়, বাট 4 পড়তে পারে। তো এইটা হচ্ছে এটা কনসেপ্ট। তো সিমিলারলি ধরো আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি আমি বললাম 40%, আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি। সো এইটা তাহলে কি ইমপ্লাই করে? তো এটা ইমপ্লাই করে আমাদের সেটা হচ্ছে যে আজকের যা ওয়েদার, আমরা যদি বিগত দিনের এরকম 100টা দিন আমরা কনসিডার করি, তাহলে দেখা যাবে তার মধ্যে মানে 40 ডেজ বৃষ্টি হয়েছে। এই হচ্ছে আমাদের, মানে এগুলো আমরা কমনলি ইউজ করি। তো আমরা ম্যাথমেটিক্যালি এই প্রবাবিলিটিটাকে আমরা মানে সেটা ডিসকাস করব। তো সেগুলো ডিসকাস করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে, যে টার্মগুলো লাগবে, তো সেগুলো আমরা দেখো অলরেডি তোমাদেরকে লিখে দিয়েছি। তো ফার্স্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে, যে ফার্স্ট যে আমাদের ডেফিনেশন আছে সেটা দেখো, র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট, তো এটাও তোমরা জানো। তো র্যান্ডম এক্সপেরিমেন্ট ব্যাপারটা কি? র্যান্ডম এক্সপেরিমেন্ট ব্যাপারটা বলছে যে কোনো একটা এক্সপেরিমেন্ট, তাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হবে যদি এখানে মেনলি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, বাট এখানে 3খানা কন্ডিশন লেখা আছে তোমাদের যে নোটটাতে। তো ফার্স্ট যে কন্ডিশন সেটা কি বলেছে দেখো, যে অল পসিবল আউটকাম আর নোন। তো এটা মানে কি, তুমি একটা এক্সপেরিমেন্ট করবে, সেই এক্সপেরিমেন্টের কী কী ফলাফল হতে পারে সেগুলো সম্পূর্ণ তোমার জানা থাকবে না। অল পসিবল আউটকাম, যে এগুলো এগুলো এগুলোর মধ্যেই হবে। ঠিক আছে? সেকেন্ড কন্ডিশন কি বলেছে দেখো, ইট ইজ ইম্পসিবল টু প্রেডিক্ট, ইট ইজ ইম্পসিবল টু প্রেডিক্ট হুইচ আউটকাম which outcome are occur in particular performance. তো আমাদের মেনলি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা তাকে বলি র্যান্ডম এক্সপেরিমেন্ট, বাকিটা আমাদের অ্যাজ সাচ দরকার নেই। তো দেখো ফার্স্ট কন্ডিশন যেটা বলেছে, যে কোনো একটা এক্সপেরিমেন্টের যে আউটকামগুলো হবে, আউটকাম মিনস রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলো তোমার সব জানা থাকবে। বাট এক্স্যাক্টলি পার্টিকুলার কোনো একটা পারফরমেন্সের আউটকাম কী হবে এটা প্রেডিক্ট করাটা ইম্পসিবল। হ্যাঁ, যেমন এক্সাম্পল দেখো, তোমরা যেটা জানো কমন এক্সাম্পল সব থেকে, যে একটা আমি ডাইকে থ্রো করলাম, তাহলে একটা ডাইসকে যদি আমি থ্রো করি, তাহলে সেক্ষেত্রে জানো যে আইদার 1 না হলে 2 আর 3 4 অ্যান্ড 5 6 এদের মধ্যে কোনো একটা পড়বে। সো অল পসিবল আউটকামস সেগুলো কিন্তু আমাদের জানা, যে 1 থেকে 6 এর মধ্যে কোনো একটা ফেস পড়বে। বাট এক্স্যাক্টলি পার্টিকুলার কোনো একটা টাইমে আমি ডাইটাকে থ্রো করলাম, থ্রো করে আমি বলতে পারবো না এখন কত পড়বে, তাই না? তো তাহলে কি হচ্ছে দেখো, যে সমস্ত আউটকামগুলো কিন্তু আমাদের জানা, বাট পার্টিকুলার একটা পারফরমেন্সে আউটকামটা কী আসবে সেটা আমাদের জানা নেই। তো এই টাইপের যে এক্সপেরিমেন্টগুলো, এদেরকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। এটাকে তুমি এইভাবেই ভাবতে পারো যে
একটা কয়েন টস করলে, তাহলে সেক্ষেত্রে আইদার হেড অথবা টেল পড়বে। তাহলে অল পসিবল আউটকাম কি আইদার হেড অর টেল, দিস ইজ অল পসিবল আউটকাম। বাট এক্স্যাক্টলি ওয়ান টস হেড পড়বে না টেল পড়বে এটা কিন্তু তুমি আগে থেকে প্রেডিক্ট করতে পারবে না, ঠিক আছে। তো এইরকম এই ধরনের যে এক্সপেরিমেন্টগুলো এই ধরনের তাদেরকে আমরা বলি র্যান্ডম এক্সপেরিমেন্ট। আরও হতে পারে, ধরো তুমি আমাদের গঙ্গারামপুরের যে 15 থেকে 15 টু 25 এই ইয়ারের যে মানে লোক, তাদের তুমি হাইটটাকে মেজারমেন্ট করবে। তাহলে তুমি জানো যে এখানে হাইটগুলো মোটামুটি 4 ফিট থেকে 4 ফিট থেকে মোটামুটি 7 ফিট হবে, তাই না? তাহলে 4 থেকে 7 ফিটের মধ্যে তোমার সমস্ত হাইটের লোকগুলো থাকবে। তুমি একটা লোককে কনসিডার করলে সেই লোকটাকে তুমি হাইটটা মেজারমেন্ট করে দেখবে যে 4 থেকে 7-এর মধ্যে কিছু একটা হবে। বাট এক্স্যাক্টলি পার্টিকুলার কোনো একটা সময় তুমি একটা লোককে কনসিডার করলে এবং তার হাইটটা কত হবে সেটা তুমি আগে থেকে বলতে পারবে না। সো এটাও একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তারপরে ধরো তুমি একটা ধরো একটা বাল্বের তুমি লাইফ টাইম ক্যালকুলেট করছো। তুমি একটা বাল্বকে জ্বালিয়ে দিলে, তাহলে সেই বাল্বটার যে লাইফ টাইম হবে, মানে কতদিন লাস্টিং করছে, কতদিন অবধি বাল্বটা জ্বলে থাকছে, সেটা তুমি দিতে চাইছো। তাহলে এই যে এক্সপেরিমেন্ট দেখো, এটাও কিন্তু একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। কেন? কারণ তুমি জানো যখন বাল্বটাকে তুমি জ্বালিয়ে দেবে, তাহলে সেটা তোমার কোনো একটা সময়তে গিয়ে নষ্ট হবে, তাই না? তাহলে সেটা হতে পারে যে ইনস্ট্যান্ট নষ্ট হয়ে যেতে পারে, ইনস্ট্যান্ট কেটে যেতে পারে। তাহলে ইনস্ট্যান্ট যদি কেটে যায় তাহলে টাইমটা কত? 0। আর যদি হতে পারে যে সেটা 2 বছর চলতে পারে, 3 বছর চলতে পারে, 5 বছর চলতে পারে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমার যে আউটকামগুলো সেটা 0-র থেকে বড় হবে, এটুকু আমরা বুঝতে পারছি, কিন্তু কোনো একটা নাম্বারের থেকে ছোট হবে সেটা কত আমার জানা নেই। সো আমি তাহলে ভাবতেই পারি যে আউটকামগুলো অর্থাৎ যে বাল্বের যে লাইফ টাইমগুলো সেগুলো 0-র থেকে বড় হবে আর ইনফিনিটির থেকে ছোট হবে, তাই না? তাহলে এর বাইরে কিন্তু হবে না লাইফ টাইম। কিন্তু এক্স্যাক্টলি কোনো একটা বাল্ব আমি জ্বালিয়ে দিলাম, তার লাইফ টাইমটা কত সেটা কিন্তু আমি বলতে পারবো না। তো এই যে বাল্বের যে লাইফ টাইমগুলো, এগুলোও কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট। আর ঠিক একইভাবে ধরো তুমি কোনো একটা মেশিন রান করছে, কোনো একটা স্যাটেলাইটকে হয়তো তুমি পাঠিয়ে দিলে, এবার সেই স্যাটেলাইটটা কতদিন লাস্টিং করবে, এটাও একটা তোমার র্যান্ডম এক্সপেরিমেন্ট হতে পারে। কেন কি এখানে তুমি জানো যে লাইফ টাইমটা 0-র থেকে বড় হবে, ইনফিনিটির থেকে ছোট হবে, বাট এক্স্যাক্টলি কতদিন সার্ভ করবে ওই স্যাটেলাইটটা সেটা কিন্তু তোমার জানা নেই আগে থেকে। So that these are all example of random experiment. So random experiment nothing but a experiment such that all possible outcomes are known in advance. আমরা আগে থেকেই বলতে পারবো যে কি হতে পারে, বাট এক্স্যাক্টলি ওয়ান পারফরমেন্স বা পার্টিকুলার পারফরমেন্সে যে আউটকামটা হবে সেটা আগে থেকে প্রেডিক্ট করাটা ইম্পসিবল। অ্যান্ড থার্ড যে কন্ডিশনটা দেখো তোমাদের নোটে লেখা আছে, সেটা বলেছে কি যে তুমি ওই এক্সপেরিমেন্টগুলোকে ইনফাইনাইট টাইমস রিপিট করতে পারো, অ্যাটলিস্ট সেটাকে তুমি কনসেপচুয়ালি হলেও। যেমন তুমি তুমি ভাবতেই পারো আমি কয়েনকে ইনফাইনাইট টাইম থ্রো করতে পারবো, সো এটা পসিবল। তুমি ইনফাইনাইট টাইম স্যাটেলাইটগুলোকে তুমি পাঠিয়ে দেখছো, এটা প্র্যাকটিক্যালি সম্ভব না হলেও মানে কনসেপচুয়ালি সম্ভব। হ্যাঁ, সো থার্ড কন্ডিশনটা অতটা ইম্পর্টেন্ট না, বাট থার্ড কন্ডিশনের মানেটা হচ্ছে এটা যে তুমি ওই এক্সপেরিমেন্টটাকে ইনফাইনাইট টাইমস পর্যন্ত রিপিট করতে পারবে, অ্যাটলিস্ট কনসেপচুয়ালি, প্র্যাকটিক্যালি না হলেও হবে। তো এই হচ্ছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম। অ্যান্ড সেকেন্ড যে টার্ম সেটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। দেখো সেটাও লেখা আছে ডেফিনেশন, স্যাম্পল স্পেস। তো হোয়াট ইজ স্যাম্পল স্পেস? ওই যে বললাম আমরা আগের যে ডেফিনেশনটাতে র্যান্ডম এক্সপেরিমেন্টের যে ফার্স্ট কন্ডিশন কি অল পসিবল আউটকাম আমাদের জানা থাকবে অ্যাডভান্স। তাহলে ওই যে সমস্ত পসিবল আউটকামগুলো তাদেরকে নিয়ে যদি আমরা একটা সেট কনসিডার করি, তাহলে সেই সেটটাকে বলা হবে স্যাম্পল স্পেস ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের। তাহলে স্যাম্পল স্পেসটা কি? স্যাম্পল স্পেসটা হচ্ছে কালেকশন অফ অল পসিবল আউটকাম ইন আ সার্টেন এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট মিনস হেয়ার র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট দেওয়া আছে, তার যা আউটকামগুলো হতে পারে সেই আউটকামগুলোকে তুমি কনসিডার করে যে সেটটা বানালে সেই সেটটাকে বলা হয় স্যাম্পল স্পেস। অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই অলওয়েজ এস অর সামটাইমস এই ওহম সাইন, এই সাইন দিয়েও কোনো বইয়ে এটাকে ডিনোট করা থাকে, আইদার এস অর ওহম। তাহলে দেখো যে এক্সাম্পল, দেখো এখানে আমাদের স্যাম্পল স্পেসের কতগুলো এক্সাম্পল লেখা আছে, এটা তোমাদের বোঝার সুবিধার্থে। ফার্স্ট যে এক্সাম্পলটা লেখা আছে সেটা হচ্ছে একটা ডাই থ্রো এর ক্ষেত্রে। একটা ডাইস যখন তুমি থ্রো করবে,
সেক্ষেত্রে আউটকামগুলো কী কী হতে পারে তুমি জানো, 1 to 6 যে কোনো নাম্বার আউটকাম হতে পারে, তাই না? তাহলে একটা ডাইস থ্রো করার ক্ষেত্রে আমাদের আউটকামগুলো 1 2 3 4 5 6 এগুলোই হবে। সো দিস ইজ দ্য স্যাম্পল স্পেস ফর দ্য এক্সপেরিমেন্ট থ্রোয়িং এ ডাই অর ডাইস। ডাইটাকেও লুডো ছক্কা বলে, ডাইসটাকেও বলে, একই ব্যাপার। সিমিলারলি দেখো আর একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা কয়েন টসের ক্ষেত্রে। তাহলে তুমি যখন একটা কয়েনকে টস করবে, ফর টসিং আ কয়েন, সেই কয়েনটাকে টস করার ক্ষেত্রে আমাদের যে আউটকামগুলো দেখো, সেই আউটকামগুলো কী হবে, আইদার হেড অর টেল। তাহলে হেড আর টেলটাকে কনসিডার করে যদি আমরা একটা সেট কনসিডার করি, তাহলে এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস এই টসিং কয়েনের ক্ষেত্রে। তাহলে বিভিন্ন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে স্যাম্পল স্পেসটাও বিভিন্ন হয়। সো স্যাম্পল স্পেস ডিপেন্ড অন দ্য এক্সপেরিমেন্ট। ওকে, তাহলে একটা কয়েন টসের ক্ষেত্রে যদি আমাদের স্যাম্পল স্পেসটা আইদার হেড অর টেল হয়, তাহলে আমরা যদি এখন আমাদের এক্সপেরিমেন্টটাকে আমরা এইভাবে কনসিডার করি যে আমরা দুটো কয়েন একসঙ্গে টস করছি। তাহলে দুটো কয়েন যদি আমরা একসঙ্গে টস করি, তাহলে সেক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেস ফর টসিং টু কয়েন্স, দুটো কয়েন যখন আমরা টস করবো সেক্ষেত্রে দেখো আমাদের কী কী পড়তে পারে, হতে পারে দুটোই হেড হতে পারে, তাই না? হেড হেড হতে পারে, হতে পারে প্রথমটা টেল তারপরেরটা হেড, আর হেড টেলও হতে পারে, আর হতে পারে কি দুটোই আমাদের টেল টেল। সো এটা হচ্ছে আমাদের দুটো কয়েন একসঙ্গে টস করার স্যাম্পল স্পেস, বা একটা কয়েনকে দুবার টস করে, সেটাকে আমি একটা এক্সপেরিমেন্ট ভাবছি যে একটা কয়েনকে আমি দুবার করে টস করলাম, তারপরে বলছি আমাদের একটা করে এক্সপেরিমেন্ট কমপ্লিট হচ্ছে বা একটা করে ট্রায়ালস কমপ্লিট হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের ট্রায়াল কথাটা আসবে। ট্রায়ালস মিন কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে একবার পারফরমেন্স করা মানেই হচ্ছে সেটাকে ট্রায়াল বলা হয় একটা। যেমন আমরা একটা কয়েনকে যদি একবার টস করি সেটাকে বলছি একটা ট্রায়াল। তাহলে এক্ষেত্রে তাহলে ট্রায়াল মিনস ওয়ান টাইম পারফরমেন্স অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে আমরা যদি এই যে এক্সাম্পলটা এখানে লিখলাম, এখানে যদি আমরা বলি যে একটা ট্রায়াল মিনস আমি একটা কয়েনকে দুবার টস করলাম, তার মানে কি হলো, একটা কয়েনকে দুবার টস করা কমপ্লিট হলো, তারপরে সেটাকে আমি একটা করে পারফরমেন্স হিসাবে ট্রিট করছি বা ট্রায়াল হিসাবে ট্রিট করছি, তখন কিন্তু আমাদের স্যাম্পল স্পেস এইভাবে আসছে। তাহলে স্যাম্পল স্পেসের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকছে, সেটা হচ্ছে 2 স্কোয়ার মানে 4। সিমিলারলি আমি যদি তিনটে কয়েনকে একবার টস করি বা একটা ট্রায়াল, মানে যদি আমি ধরে নিই যে আমি একটা কয়েনকে তিনবার টস করলাম, তারপরে বলছি আমার একটা ট্রায়াল কমপ্লিট হচ্ছে। ওকে, তার মানে এক্ষেত্রে কিন্তু একটা করে পারফরমেন্স মিনস একটা কয়েনকে তিনবার টস করা। তাহলে সেক্ষেত্রে স্যাম্পল স্পেসের মধ্যে কে কে এলিমেন্ট থাকবে? তাহলে হতে পারে তিনটেই হেড, হতে পারে তিনটেই টেল, হতে পারে ফার্স্ট দুটো হেড পরেরটা টেল, তারপরে হতে পারে ফার্স্টটা টেল বাকি দুটো হেড। সো হেয়ার দ্য আউটকামস আর সাচ টাইপ, টেল টেল হেড অ্যান্ড টেল হেড টেল অ্যান্ড সো অন। তাহলে আমাদের এই যে দুটো কয়েনকে একসঙ্গে টস করা বা একটা কয়েনকে দুবার টস করার পর একটা ট্রায়ালস, এক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেসের মধ্যে এলিমেন্ট থাকছে 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4। সিমিলারলি একটা কয়েনকে যখন আমি তিনবার টস করছি করে একটা ট্রায়াল কমপ্লিট করছি, তখন কিন্তু আমাদের যে স্যাম্পল স্পেসের মধ্যে এলিমেন্ট সংখ্যা হয়ে যাবে কত, তাহলে আমাদের হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার কিউব মিনস 8। তাহলে আমরা যখন একটা এক্সপেরিমেন্টকে মানে একটা এক্সপেরিমেন্টকে আমি তিনবার বা দুবার আমি করে সেটাকে একটা ট্রায়াল ভাবছি, তখন আমাদের স্যাম্পল স্পেসের এলিমেন্ট সংখ্যা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো যে একটা কয়েনের ক্ষেত্রে যদি আমাদের স্যাম্পল স্পেসের মধ্যে দুটো এলিমেন্ট থাকে, তাহলে ওটাকে দুবার যদি আমি ট্রায়াল মানে টস করার পরে একটা ট্রায়াল ভাবি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 2 স্কোয়ার দ্যাট ইজ 4 খানা আমাদের স্যাম্পল স্পেসে এলিমেন্ট থাকছে। অ্যান্ড সিমিলারলি যদি আমি তিনবার টস করি, তাহলে সেক্ষেত্রে আমাদের 2 কিউব খানা আমাদের স্যাম্পল স্পেসে এলিমেন্ট থাকছে। তাহলে ইন জেনারেল যদি আমি একটা কয়েনকে n টাইমস টস করি এবং তারপরে বলি আমাদের একটা ট্রায়াল কমপ্লিট হলো, তাহলে সেক্ষেত্রে স্যাম্পল স্পেসের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে, যেহেতু আমি n টাইমস টস করছি করার পরে একটা ট্রায়াল কমপ্লিট করছি, তাহলে কিন্তু আমাদের n ট্যাপেল থাকবে এরকম। এবং তাহলে এই ধরনের n ট্যাপেল কতগুলো পাওয়া যাবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। ওকে, হ্যাঁ, আমাদের এখানে দেখো আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে আমাদের স্যাম্পল স্পেসের। যেমন দেখো একটা
3 নাম্বার। 4 নাম্বার, তাহলে দেখো এখানে একটা কথা আগে বলে দিই, সেটা হচ্ছে স্যাম্পল স্পেসের এলিমেন্ট সংখ্যা। আমরা যে দুটো জিনিস এখানে আলোচনা করলাম, আইদার হেড টেল অর থ্রু এ ডাই, দুটো ক্ষেত্রে দেখো দুটো ক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেসের নাম্বার অফ এলিমেন্ট কিন্তু ফাইনাইট হয়ে যাচ্ছে। এখন স্যাম্পল স্পেসের নাম্বার যে সবসময় ফাইনাইট হবে এটা নেসেসারি নয়। তার একটা এক্সাম্পল আমরা দিয়েছি, 4 নাম্বার এক্সাম্পল দেখো আমাদের। 4 নাম্বার এক্সাম্পল কি বলেছে দেখো, যে দ্য স্যাম্পল স্পেস অফ অ্যান এক্সপেরিমেন্ট কনসিস্ট অফ এ লাইফ টাইম অফ এ কার। কোনো একটা কার, সেই কারের লাইফ টাইম, ধরো একটা কার, আমরা কোনো একটা গাড়ির আমরা লাইফ টাইমটা ক্যালকুলেট করব। তাহলে একটা কোম্পানির যে গাড়িগুলো বের হচ্ছে প্রত্যেকটার যে লাইফ টাইম, মানে সেটা একটাই সময় পরেই নষ্ট হবে এটা কিন্তু নেসেসারি নয়, তাই না? কোনোটা হয়তো 2 বছর, কোনোটা 4 বছর, কোনোটা 5 বছর, কোনোটা হয়তো 10 বছর, এটসেট্রা এটসেট্রা। তাহলে এক্ষেত্রে আমাদের যে আউটকামগুলো কী কী হতে পারে? হতে পারে গাড়িটা শোরুম থেকে বের করার পর ইনস্ট্যান্ট নষ্ট হয়ে গেল, তার মানে সেক্ষেত্রে তার লাইফ টাইমটা 0 হয়ে গেল। হতে পারে সেটা 1 মাস পরে নষ্ট হলো, হতে পারে সেটা 10 মাস পরে, হতে পারে সেটা 5 বছর পরে নষ্ট হচ্ছে। তাহলে আমাদের যে আউটকামগুলো সেটা আইদার 0 হবে, মানে মিনিমাম সব থেকে লাইফ টাইম কম কত হতে পারে, 0 হতে পারে, কারণ নেগেটিভ তো লাইফ টাইম হতে পারে না। আর ম্যাক্সিমাম কত হবে এটা আমরা বলতে পারবো না, 2 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে। সো এক্ষেত্রে তাহলে আমাদের আউটকামগুলো আমরা বলতেই পারি ক্লোজড ইন্টারভ্যাল 0, ওপেন ইনফিনিটি, মানে 0-র থেকে বড় হবে আমাদের আউটকামগুলো, কিন্তু আমাদের ইনফিনিটির থেকে ছোট হবে। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের একটা স্যাম্পল স্পেস ফর মানে ফর ক্যালকুলেটিং লাইফ টাইম অফ এ কার। অ্যান্ড সিমিলারলি যেটা আমি যে এক্সাম্পলটা আগে দিলাম তোমাদেরকে, যে ধরো আমি গঙ্গারামপুরে 15 থেকে 25 বছরের মধ্যে মেন বা ওমেন যাই থাকুক না কেন তাদের আমি হাইটটা ক্যালকুলেট করব। তাহলে সেই হাইটগুলো কি 4 ফিটও হতে পারে, 5 ফিটও হতে পারে, 4.1 হতে পারে, 4.2 হতে পারে, ইনফ্যাক্ট 7ও হতে পারে। তাহলে আমাদের সেক্ষেত্রে যদি আমরা মানে ক্যালকুলেট হাইট, তাহলে এই হাইট ক্যালকুলেটের ক্ষেত্রে কিন্তু আমাদের স্যাম্পল স্পেসটা 4 থেকে 7 এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা স্যাম্পল স্পেস, যেটা অল পসিবল আউটকাম, সেটা কিন্তু ক্লোজ ইন্টারভেল 4,7 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো এক্সাম্পলেই কিন্তু খেয়াল করে দেখো যে আমাদের যেটা স্যাম্পল স্পেস সেটা কিন্তু ইনফাইনাইট, ইনফ্যাক্ট আনকাউন্টেবল সংখ্যক হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড সিমিলারলি যদি আমরা দুটো ডাইসকে একসঙ্গে থ্রো করতাম তাহলে স্যাম্পল স্পেস কী হতো নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে সেক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেসটা হয়ে যেত এরকম, যে সেক্ষেত্রে ধরো আমি দুটো ডাইসকে একসঙ্গে থ্রো করছি, তাহলে হতে পারে সেটা 1-1, প্রথমটা ডাইসের 1 পড়লো, পরের ডাইসটারও 1 পড়েছে। হতে পারে প্রথম ডাইসটার 1, পরের ডাইসটার 2, অ্যান্ড হতে পারে 3 অ্যান্ড 1, 6। ওকে, হতে পারে প্রথম ডাইসটার 2 আর সেকেন্ডটার 1, 2, 2 অ্যান্ড 2,6, অ্যান্ড সিমিলারলি 6-1, 6-2, 6-6. So these are all possible outcome for throwing two dice togetherly. তাহলে এখানে দেখো আমাদের 36খানা এলিমেন্ট থাকবে। এটা কেন থাকবে? কারণ আমাদের একটা ডাইসকে যদি আমরা একবার থ্রো করতাম সেক্ষেত্রে আমাদের আউটকামগুলো হতো 1 to 6। তাহলে আমি যদি 2 টাইমস আমি থ্রো করি তাহলে সেক্ষেত্রে কত হবে, 6 স্কোয়ার, দ্যাট ইজ 36। ওকে, দিস আর এক্সাম্পল অফ ফিউ স্যাম্পল স্পেস অফ সাম র্যান্ডম এক্সপেরিমেন্ট। নাও দেখো নেক্সট যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা কি দেওয়া আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ, নেক্সট ডেফিনেশনটা দেওয়া আছে ইভেন্ট। হ্যাঁ, তো ইভেন্টে আমরা প্রথমে র্যান্ডম এক্সপেরিমেন্টের ডেফিনেশনটাকে ডিসকাস করলাম, সেকেন্ড আমরা স্যাম্পল স্পেসের ডেফিনেশনটাকে ডিসকাস করলাম। এখন আমরা ডিসকাস করব ইভেন্টের ডেফিনেশন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ইভেন্টের ডেফিনেশনটা একটু জটিল, একটু টাফ, কিন্তু আমি একটা পার্টিকুলার কেস হিসেবে তোমাদেরকে আমি একটু সিম্পল ওয়েতে ডেফিনেশনটাকে লিখে দিচ্ছি, বা লেখা আছে আমাদের নোটটাতে। তো আমি যদি কখন আমি পরে এটা হয়তো ইভেন্টের ডেফিনেশন নিয়ে আমি পরে আমি হয়তো আবার ডিসকাস করতে পারি। তো আপাতত আমি যেটা ইভেন্টের ডেফিনেশন রাখছি সেটা দেখো কী লেখা আছে, যে আমাকে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট দেওয়া আছে, র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি দেওয়া থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তার আমার স্যাম্পল স্পেসটা দেওয়া থাকবে এসটা, তাই না? তাহলে এই যে স্যাম্পল স্পেস তার যে কোনো সাবসেট সেটাই হচ্ছে একটা করে ইভেন্ট কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের। বোঝা গেল? তাহলে ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে আমাদের কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যে স্যাম্পল স্পেস, সেই স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেটকে আমরা বলি সেটা একটা করে ইভেন্ট।
সো দেখো তাই লেখা আছে ডেফিনেশনটা, যে লেট এস বি এ স্যাম্পল স্পেস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, দেন এনি সাবসেট অফ এস ইজ কল্ড অ্যান ইভেন্ট অফ এস অর কানেক্টেড টু এস। তাহলে কি ই, তাহলে এনি সাবসেট of S, any subset of S is called an event connected to S. S এর সঙ্গে কানেক্টেড ইভেন্ট মানে হচ্ছে আমাদের যে কোনো সাবসেট। তাহলে আমাদের যদি এক্ষেত্রে আমরা যদি র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে চুজ করি একটা কয়েন টসিং, সেক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেস কী হবে, হেড আর টেল। তাহলে এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। তাহলে এই স্যাম্পল স্পেসে কটা সাবসেট পাওয়া যাবে ফার্স্ট, এটা হচ্ছে কোশ্চেন, কারণ যতগুলো আমরা সাবসেট পাবো আমাদের ততগুলো ইভেন্ট থাকবে, ঠিক আছে। তাহলে তোমরা জানো যে একটা সেটের মধ্যে যদি আমার A1 করে n খানা এলিমেন্ট থাকে, তাহলে এর কতগুলো সাবসেট পাওয়া যায়, এর সাবসেট পাওয়া যায় 2 টু দি পাওয়ার n। ইভেন তোমরা এটাও জানো যে এর যতগুলো সাবসেট পাওয়া যায় সেই সাবসেটগুলোকে যদি একটা সেটের মধ্যে রাখা হয় সেই সেটটাকে বলা হয় পাওয়ার সেট, এবং ওটাকে পি অফ এ দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমাদের এটা হচ্ছে স্যাম্পল স্পেস। তাহলে এর যতগুলো সাবসেট পাওয়া যাবে ততগুলো ইভেন্ট পাওয়া যাবে, কেন কি একটা করে সাবসেট মানে একটা করে ইভেন্ট। তাহলে এর সাবসেট কি হতে পারে, ফার্স্ট কথা দেখো ফাই যে কোনো সেটের সাবসেট, তাহলে ফাই একটা সাবসেট। আচ্ছা, সিঙ্গেলটন এইচ এটা একটা সাবসেট এস এর, সিঙ্গেলটন টি এটা একটা সাবসেট, আর কি এস নিজে একটা এস এর সাবসেট। তাহলে দেখো এর বাইরে কিন্তু তুমি আর এর সাবসেট পাবে না। তাহলে এই যে চারটে সাবসেট পাওয়া গেল, এই চারটে সাবসেটই হচ্ছে এক একটা করে ইভেন্ট। ক্লিয়ার হলো ইভেন্ট? তাহলে এখন এই যে আমাদের যে চারটে সাবসেট, সেই চারটে সাবসেটকে যদি আমরা একটা সেটের মধ্যে রাখি, এইটাকে বলা হয় ইভেন্ট স্পেস। কি ইভেন্ট স্পেস? কোনো বইয়ে স্যাম্পল স্পেস আর ইভেন্ট স্পেসকে একই জিনিস বলা আছে, বাট আমি এখানে স্যাম্পল স্পেস মিন এস দিয়ে ডিনোট করব, যেটা হচ্ছে অল পসিবল আউটকাম। আর ইভেন্ট স্পেস মানে কি, যতগুলো সাবসেট পাওয়া যাবে তাদের সবাইকে নিয়ে একটা সেট, দ্যাট ইজ আমার এখানে ইভেন্ট স্পেস মানে পাওয়ার সেট অফ এস হচ্ছে, কারণ পাওয়ার সেট অফ এস মানে কি এর সমস্ত সাবসেট। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এক একটা করে আমার ইভেন্ট। তাহলে ইভেন্ট কি, ইভেন্ট হচ্ছে স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট, সেটা হচ্ছে একটা করে ইভেন্ট। তাহলে এটা আমার কয়েন টসের ক্ষেত্রে। সিমিলারলি ধরো আমরা স্যাম্পল স্পেসটাকে নিলাম ওই থ্রোয়িং এ ডাইস। তাহলে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি থ্রোয়িং এ ডাইস হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্যাম্পল স্পেসটা হচ্ছে 1 to 6। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি এর ইভেন্ট চাইছি, তাহলে সেই ইভেন্টগুলোকে আমরা একটা সেটের মধ্যে রাখবো, যেটাকে আমরা ইভেন্ট স্পেস বললাম এর আগে। তাহলে আমাদের এই তোমরা দেশেন ব্যানার্জির বইটা পড়ছো, সো সেই দেশেন ব্যানার্জির বইয়ে ইভেন্ট স্পেসটাকে ডেল্টা দিয়ে ডিনোট করা হয়েছে। ওকে, তাহলে ডেল্টাটা কি, ডেল্টাটা হচ্ছে ইভেন্ট স্পেস, দ্যাট ইজ অল সাবসেট অফ এস। তাহলে এস এর কতগুলো সাবসেট পাওয়া যাবে এখন ফার্স্ট কোশ্চিন এটা। তাহলে 6খানা এলিমেন্ট আছে, তাহলে কতগুলো সাবসেট পাওয়া যাবে, 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 512, 512টা সাবসেট পাওয়া যাবে। সো 512টা এর ইভেন্ট পাওয়া যাবে, তাই তো? তাহলে সে তার মধ্যে কারা থাকবে, 5 থাকবে, এস নিজে থাকবে, শুধু 1 2 এরকম করে 6 থাকবে, তারপরে দুটো করে এলিমেন্ট থাকতে পারে, তারপর 3টে করে থাকতে পারে, 4টে করে থাকতে পারে। এইভাবে আমাদের এই স্যাম্পল স্পেসটা থাকবে, সরি ইভেন্ট স্পেসটা আমরা পাবো। তাহলে এই ইভেন্ট স্পেসের যে একটা করে এলিমেন্ট, সেটাই হচ্ছে একটা করে ইভেন্ট। সো ইভেন্ট ইজ নাথিং বাট এ সাবসেট অফ এস।
এখন খেয়াল করো যে এই যে যেগুলো সিঙ্গেলটন সেট, যেগুলো অর্থাৎ 1 2 3 অ্যান্ড সো 6, এইটাকে নিয়ে যে আমরা সিঙ্গেলটন যে ইভেন্টগুলো পাচ্ছি এটাকে বলা হয় সিম্পল ইভেন্ট। এটা মনে রাখবে, সিম্পল ইভেন্ট। তাহলে সিম্পল ইভেন্ট কি? সিম্পল ইভেন্ট হচ্ছে আমাদের ওই যে স্যাম্পল স্পেসের যে পয়েন্টগুলো আছে তাদেরকে নিয়ে যে সিঙ্গেলটন সেট, সেগুলো হচ্ছে সিম্পল ইভেন্ট। তাহলে আমাদের যদি স্যাম্পল স্পেস ফাইনাইট হয়, n খানা হয়, তাহলে সেক্ষেত্রে তার ইভেন্ট পাওয়া যাচ্ছে কতগুলো? 2n সংখ্যক। এখন আমরা দেখলাম আগের এক্সাম্পলে কিছু এক্সপেরিমেন্ট আছে যাদের স্যাম্পল স্পেসটা আমাদের ফাইনাইট হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট আনকাউন্টেবল হয়ে যাচ্ছে। তাহলে সেই ইনফাইনাইট টাইমস বা আনকাউন্টেবল যে স্যাম্পল স্পেস, তাদের সাবসেট কতগুলো পাওয়া যাবে? সেটাও ডেফিনেটলি আনকাউন্টেবলই হবে, তাই না? দেখো ওটা সেকেন্ড নোটের মধ্যে লেখা আছে, যদি এস কন্টেন ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট দেন ইট হ্যাজ আনকাউন্টেবল নাম্বার অফ ইভেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেস, ইভেন্ট আমরা ডিসকাস করলাম। তাহলে ইভেন্ট হচ্ছে কি? ইভেন্ট হচ্ছে স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট, আর সমস্ত ইভেন্টগুলোকে নিয়ে একটা সেট তৈরি করলে দ্যাট ইজ অল পসিবল সাবসেট, সেটাও কিন্তু আমাদের, সেটাকে আমরা বলছি ইভেন্ট স্পেস। এখন এখানে খেয়াল করে দেখো, এটা জাস্ট নোটিস রাখবে যে দুটো ইভেন্ট নিলাম, দুটো ইভেন্ট নেওয়া মানে দুটো সাবসেট নিলাম, তাদের যদি আমরা ইউনিয়ন করি তাহলে সেটাও একটা সাবসেট হয়ে যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো, ধরো আমরা একটা ইভেন্ট নিলাম এখান থেকে 1 2, আর একটা ইভেন্ট নিলাম ধরো আমরা 4 and 6। আচ্ছা 1 2 ইভেন্ট মিনস, আচ্ছা এই যে ইভেন্টটা আমরা লিখলাম 1, 2, এখন কারো মনে হতে পারে যে আমরা একটা লুডুর ছক্কাটাকে থ্রো করলাম, সেক্ষেত্রে 1 2 মানেটা কি? 1 আর 2 কি একসঙ্গে পড়বে? না। তাহলে দেখো এইটাকে তুমি লিখতে পারবে 1 ইউনিয়ন 2, তাই তো? 1 ইউনিয়ন 2 করলেই 1, 2 হবে। তার মানে অ্যাকচুয়ালি 1, 2 মিনস, সেটা যদি কোনো একটা লুডুর ছক্কার ক্ষেত্রে আইদার 1 পড়ে অর 2 পড়ে, তাহলে আমরা বলবো যে এই ইভেন্টটা অকার করছে বা এই ইভেন্টটা ঘটছে। সো এই ইভেন্ট মিনস আইদার 1 পড়া অর 2 পড়া। সিমিলারলি বি ইভেন্ট মিনস যে যদি 4ও পড়তে পারে, 6, যদি 4 অথবা 6 কোনো একটা পড়ে তাহলে আমরা বলবো বি ইভেন্টটা ঘটেছে। তাহলে এখন এ ইউনিয়ন বি মিনস 1 2 4 6। তাহলে দেখো এইটা মানে কি? এখন আমাদের যদি 1 2 4 6 এদের মধ্যে কোনো একটা পড়ে, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো এ ইউনিয়ন বিটা ঘটেছে, ঠিক আছে? আর ইন্টারসেকশন মিন সেক্ষেত্রে কি হবে? যে এটাও হবে এবং ওটাও হবে, যেমন এক্ষেত্রে আমাদের ইন্টারসেকশনটা 5 হয়ে যাবে। তো এবার এমন হতেই পারে আমি একটা ইভেন্ট নিলাম, আমি এখানে একটা ইভেন্ট নিলাম ক্যাপিটালে, সেটা মানে সমস্ত ইভেন্ট নাম্বারগুলো 2 4 6, আর বি নিয়ে নিলাম আমরা হচ্ছে মাল্টিপল অফ 3 গ্রেটার দেন 3, 3-এর থেকে বড় 3-এর মাল্টিপল। তার মানে সেক্ষেত্রে আমাদের এটা মানে কত? অনলি 6। তাহলে হেয়ার এ ইন্টারসেকশন বি ইজ কত হবে? এই দুটোর ইন্টারসেকশন করে অনলি 6। কেন কি? এ ইন্টারসেকশন বি মিনস এ কেও হতে হবে এবং বি কেও হতে হবে, ইউনিয়ন হলে অর, ইন্টারসেকশন হলে অ্যান্ড। তাহলে কি এও ঘটবে অ্যান্ড বিও ঘটবে। এও ঘটবে মানে কি? সেটা কি ইভেন নাম্বার হতে হবে, বি ঘটবে মানে কি? সেটাকে 3-এর মাল্টিপল হতে হবে, যেটা 3-এর থেকে বড়। তাহলে এটা কখন সম্ভব? যদি একমাত্র 6 পড়ে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা একটা ইভেন নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ মাল্টিপল অফ 3। সো হিয়ার 6 ইজ কমন অফ এ অ্যান্ড বি, দুটো যেটা কমন সেটা হচ্ছে আমাদের 6।
তাহলে এইভাবে তুমি যে দুটো যদি সেট দেওয়া থাকে তাহলে তাদের ইউনিয়নও একটা আমাদের ইভেন্ট রিপ্রেজেন্ট করে, সিমিলারলি ইন্টারসেকশনে ইভেন্ট রিপ্রেজেন্ট করে। ইউনিয়ন মিনস আইদার এটা অর এটা, ইভেন্ট মিনস দুটোকে একসঙ্গে ঘটতে হবে, ঠিক আছে? তাহলে দুটো ইভেন্ট থাকলে সেখান থেকে তুমি ইউনিয়ন করে ইন্টারসেকশন করে আরও অনেক ইভেন্ট বানিয়ে দিতে পারো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এখন আমরা ইভেন্টের কিছু টাইপ পড়বো, তারপরে আমরা প্রবাবিলিটিতে আসছি। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টার্মিনোলজি টু ডিফাইন প্রবাবিলিটি। মিউচুয়ালি স্পেলিংটা MUTUALLY, মিউচুয়ালি এক্সক্লুসিভ। দুটো ইভেন্ট, এটা সিম্পল ডেফিনেশন দেওয়াই আছে, দুটো ইভেন্ট E1 অ্যান্ড E2 are said to be mutually exclusive। দুটো ইভেন্টকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলা হবে যদি কি হয়, এদের ইন্টারসেকশনটা ফাই হয়ে যায়। if and only their intersection are phi, that is two disjoint event are called mutually exclusive। ক্লিয়ার? দুটো ইভেন্ট যদি একদম ডিসজয়েন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। যেমন আমরা আগেরটাতে আগের যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানে এ আর বি, যেখানে এটা ছিল আমাদের 1 2 আর বিটা ছিল 4 and 6, those two event are mutually exclusive। বাট পরে যে এক্সাম্পলটা নিয়েছিলাম, এ হচ্ছে 2 4 6 অ্যান্ড বি ইকুয়াল টু 6, ওই ক্ষেত্রে কিন্তু তাদের ইন্টারসেকশনটা ফাই হচ্ছে না, কেন কি 6টা কমন থেকে যাচ্ছিল, সেই জন্য সেটা কিন্তু আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না। ওকে, সো মিউচুয়ালি এক্সক্লুসিভ মিন নাথিং বাট দে আর ডিসজয়েন্ট। এই হচ্ছে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আচ্ছা, নেক্সট আমরা যেটাতে আসবো সেটা আমাদের ডেফিনেশন, প্রবাবিলিটি ডেফিনেশন। তাহলে আমাদের এখানে তিনটে জিনিস খেয়াল রাখবে। একটা হচ্ছে এস মানে স্যাম্পল স্পেস, একটা হচ্ছে ডেল্টা কি, কালেকশন অফ অল ইভেন্ট, দ্যাট ইজ ডেল্টা ইকুয়াল টু কালেকশন অফ অল সাবসেট, দ্যাট ইজ ইভেন্ট স্পেস। ওকে, ইভেন্ট স্পেস। তাহলে এই ডেল্টার একটা করে এলিমেন্টকেই বলা হয় ইভেন্ট। এটাকে তুমি ইন জেনারেল ভাবতে পারো পাওয়ার সেট অফ এস। তাহলে আমরা এখন প্রবাবিলিটি ফাংশন ডিফাইন করব। তো প্রবাবিলিটিটাকে কি দেখো, হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে এমন একটা ফাংশন, একটা ফাংশন যেটা ডেল্টা থেকে আরে, এই ফাংশনটাকে বলা হবে প্রবাবিলিটি ফাংশন যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। তো সো ডেফিনেশনটাকে এইভাবে না লিখে, যেটা নোটে লেখা আছে ওইভাবে না লিখে ডেফিনেশনটাকে তোমরা এইটা লিখতে পারো, ঠিক আছে, যে এ ফাংশন, তাহলে ডেফিনেশন প্রবাবিলিটি ফাংশন। ওকে, তাহলে এ ফাংশন পি কোথায় থেকে, ডেল্টা থেকে আরে। ডেল্টা মানে এখানে কে আছে, সমস্ত সাবসেটগুলো আছে, ঠিক আছে। ডেল্টা থেকে আরে ইজ said to be probability function। ইফ অ্যান্ড অনলি ইফ একটা ফাংশন যেটা হচ্ছে সমস্ত ইভেন্টের কালেকশন থেকে রিয়েল নাম্বার, তাকে বলা হবে একটা প্রবাবিলিটি ফাংশন যদি এক নাম্বার কন্ডিশন কি হয়, যে যখনই আমরা কোনো ইভেন্টের ওপরে পি ফাংশনটাকে চাপাবো তার ভ্যালুটাকে অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং 1 থেকে ছোট হতে হবে। ওকে, সেকেন্ড কন্ডিশনটা কি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে তুমি ফাংশনটাকে যখনই এর মধ্যে তো এসও ঢুকে আছে নিজেও, তাই না, কারণ এস নিজেই নিজের সাবসেট,
তাহলে যখনই তুমি ওই এস এর ওপরে প্রবাবিলিটি মানে পি ফাংশনটাকে চাপাবে তখন তার ভ্যালুটাকে 1 হতে হবে। আর থার্ড কন্ডিশন যেটা সবথেকে ইম্পর্টেন্ট কন্ডিশন, সেটা হচ্ছে ধরো তোমাকে এখানে E1 E2 En এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট দেওয়া আছে। মনে করো এখানে ইনফাইনাইট নাম্বার অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট দেওয়া আছে। তাহলে তখন যদি তুমি এদের ইউনিয়নের ওপরে প্রবাবিলিটি নিয়ে নাও তাহলে সেটা সেপারেট হয়ে যাবে। কি হয়ে যাবে? আর মিউচুয়ালি এক্সক্লুসিভ এটা বলা আছে। তাহলে ইউনিয়নের ওপরে প্রবাবিলিটি নেওয়া মানে প্রত্যেকটা ইভেন্টের ওপরে প্রবাবিলিটি নিয়ে নিয়ে তাদের যোগফল। ঠিক আছে? তাহলে কোনো একটা ফাংশন যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা সেই ফাংশনটাকে বলবো প্রবাবিলিটি ফাংশন। কি হতে হবে? যে ওই ফাংশনটাকে এস এর ওপরে ভ্যালু সবসময় 1 হতে হবে। এস ছাড়া বাকি যে এলিমেন্টগুলো আসবে তাদের মধ্যে তাদের যে ভ্যালুটা সেটা 0 থেকে 1 এর মধ্যে হবে। আর কি বলেছে? যদি E1 E2 En এই সমস্ত ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে তাদের ইউনিয়নের ওপরে প্রবাবিলিটি নেওয়া মানে, যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, মাইন্ড ইট, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টার্ম, যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় সেক্ষেত্রে তাদের ইউনিয়নের প্রবাবিলিটি দ্যাটস ইকুয়াল টু সাম অফ প্রবাবিলিটি অফ ইচ ইভেন্ট সেপারেটলি। তাহলে এই কন্ডিশনটা একমাত্র স্যাটিসফাই করবে মিউচুয়ালি এক্সক্লুসিভের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ফাংশন। ঠিক আছে? এখন এখানে নোট হিসাবে কেউ লিখে রাখতে পারো যে পি অফ ই ইজ কল্ড প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট ক্যাপিটাল ই। তাহলে আমাদের যদি একটা প্রবাবিলিটি ফাংশন আমরা ডিফাইন করতে পারি তাহলে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি মানে হচ্ছে ওই ইভেন্টের ওপরে পিটাকে চাপাও, তার জন্য যে ভ্যালুটা পাওয়া যাবে সেই ভ্যালুটাই হচ্ছে ওর প্রবাবিলিটি। ঠিক আছে? এই যে পি অফ ইটা কোথাকার এলিমেন্ট? পি অফ ই মানে কি? ই এর ওপরে পি চাপলে সেটা আর এর এলিমেন্ট হয়ে যাবে, রিয়াল নাম্বার হয়ে যাবে। তাহলে এই নাম্বারটাকেই বলা হবে ই এর প্রবাবিলিটি। তাহলে এখানে দুটো জিনিস বলার আছে। তাহলে দুটো জিনিস বলার আগে আমি তোমাদেরকে 3 নম্বর কন্ডিশনটাকে আরেকবার আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে 3 নম্বর কন্ডিশনটা কি? 3 নম্বর কন্ডিশন হচ্ছে আমাদের কি বলছে, ধরো আমি দুটো ইভেন্ট, তিনটে ইভেন্টে তোমাদেরকে বোঝাচ্ছি। E1 E2 আর E3 আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। তুমি ধরে নাও E1 E2 E3 এগুলো হচ্ছে সব মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তার মানে কি? এদের ইন্টারসেকশন কারোর সঙ্গে কারো কোনো কমন জায়গা নেই, প্রত্যেকটা এটা ডিসজয়েন্ট। তাহলে বলেছে কি যে এই E1 ইউনিয়ন E2 ইউনিয়ন E3, যে এতে এই যে ইউনিয়ন করলে একটা সেট পাওয়া যাবে, তো তার প্রবাবিলিটি সেটা নাকি হয়ে যাবে পি অফ E1 এর প্রবাবিলিটি যোগ E2 এর প্রবাবিলিটি যোগ পি অফ E3 এর প্রবাবিলিটি। এখানে খেয়াল করো পি অফ E1 এটা কোথাকার এলিমেন্ট? পি ফাংশনটা ছিল ডেল্টা থেকে আর এর। তাহলে যখনই আমি পি চাপিয়ে দেবো তখন এলিমেন্টটা রেঞ্জের মধ্যে চলে আসবে, মানে আর হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের ই হচ্ছে কি? এটা হচ্ছে ইভেন্ট, অর্থাৎ এই ডেল্টার এলিমেন্ট, মানে এগুলো এক একটা সেট। কিন্তু যেই এর ওপরে পি চাপাবো তখন কিন্তু সেটা আমাদের রেঞ্জে চলে যাবে, অর্থাৎ রিয়াল নাম্বার হয়ে যাবে। তখন তাদের মধ্যে আমি যোগ ডিফাইন করতেই পারি। ওকে, এখন যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে কোনো একটা ফাংশন, তাহলে সেই ফাংশনকে আমরা বলি প্রবাবিলিটি ফাংশন। এবার এখন কোনো একটা ইভেন্টের ওপরে ওই ফাংশনটাকে চাপিয়ে দিলে তার যা ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা বলি ওই ইভেন্টের প্রবাবিলিটি। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার, যে আমাকে যদি একটা ইভেন্ট স্পেস দেওয়া থাকে বা স্যাম্পল স্পেস দেওয়া থাকে তাহলে সেখানে প্রবাবিলিটি ফাংশন কিন্তু আমি নিজের মতন করে ডিফাইন করতে পারি। মানে তার মানে এটা নয় যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি সবসময় একই হবে। যেভাবে প্রবাবিলিটি ফাংশন ডিফাইন করবে তার রেসপেক্টে সেইভাবে প্রবাবিলিটিটা বেরোবে। তাহলে আমরা যেটা আগে বলতাম 11-12-এ যে লুডুর ছক্কার ক্ষেত্রে 6 পড়ার প্রবাবিলিটি বা 3 পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6, এটা একটা পার্টিকুলার প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে। কিন্তু প্রবাবিলিটি সবসময় একটা করে ইভেন্টের কিন্তু এক হবে না। কেন কি? ধরো আমি একটা প্রবাবিলিটি ফাংশন ডিফাইন করলাম,
অন্য কেউ একটা প্রবাবিলিটি ফাংশন ডিফাইন করলো, তার মানেটা কি ওই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে এই ধরনের ফাংশন। তাহলে আমার প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে একটা ইভেন্টের উপরে পি চাপালে একটা ভ্যালু হবে, অন্য কারো একজনের রেসপেক্টে সেটা ডিফারেন্ট ভ্যালু হবে। সো একটা করে ইভেন্টের প্রবাবিলিটি ডিফারেন্ট প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে ডিফারেন্ট ভ্যালু দেবে। ওকে, তো একটা এক্সাম্পল দেখছি আমরা, দেখো এখানে যেমন ধরো আমি একটা আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পল তোমরা চাইলে লিখে রাখতে পারো, ওটা নোটে লেখা নেই। ফর টসিং এ কয়েন, আমরা একটা কয়েন টস করলাম, তার ক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেসটা কী হবে জানো? তার ক্ষেত্রে স্যাম্পল স্পেসটা আমাদের হবে হেড আর টেল। ওকে, তাহলে আমাদেরকে ডেল্টাটা কত হবে বলো? ডেল্টা মানে হচ্ছে এর সমস্ত সাবসেটগুলোকে রাখতে হবে, তাহলে ফাই। ওকে, এস নিজে হবে, ঠিক আছে, হেড হবে একটা, টেল হবে একটা, আর একটা কথা হবে হেড টেল। হেড টেল মানে কিন্তু এস, যেটাকে আমরা লিখে নিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের ডেল্টা। তাহলে আমরা এখানে এখন তাহলে আমরা এখন এটার উপরে প্রবাবিলিটি ফাংশন ডিফাইন করব। তাহলে প্রবাবিলিটি ফাংশনটা ডিফাইন হয় কোথায় থেকে? ডেল্টা থেকে আর এ, তাই তো? তাহলে ডেল্টা মানে এখানে চারটে এলিমেন্ট আছে, তো এই চারটে এলিমেন্টের উপরে এই ফাংশনটা ডিফাইন করতে হবে। আমি দুটোভাবে প্রবাবিলিটি ফাংশনটাকে ডিফাইন করব, একটা বাঁ দিকে একটা ডান দিকে, ঠিক আছে? এখানে আমি এইভাবে ডিফাইন করলাম যে পি অফ ফাই, মানে একটা ফাংশন ডিফাইন করার মানেটা কি? যে এর প্রত্যেকটা এলিমেন্টকে রিয়েল নাম্বারের সঙ্গে একটা করে আমাকে ভ্যালু দিয়ে যোগ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এইভাবে নিলাম, ফাইয়ের উপরে যখন পিটা চাপবে তখন সেটাকে 0 বললাম। ধরো এসের ওপরে যখন আমি পিটা চাপাবো, অলরেডি আমার ডেফিনেশনে লেখা ছিল এসের ওপরে প্রবাবিলিটি সবসময় 1 হবে, তাহলে সেখানে আমি 1 রাখলাম। ক্লিয়ার? আর যখন আমি হেডের ওপরে আমি প্রবাবিলিটি নিলাম, মানে এই যে এইচ, তখন সেটাকে দিলাম 1/2, আর যখন আমি টেল এর উপরে প্রবাবিলিটি ফাংশনটাকে ডিফাইন করলাম তখন দিলাম 1/2। তাহলে এখন তুমি দেখতে পারবে যে এই ফাংশনটা ওই তিনখানা কন্ডিশন, ডেফিনেশনের তিনখানা কন্ডিশন স্যাটিসফাই করবে। কেন করবে? ফার্স্ট কন্ডিশন কি ছিল? যে যার উপরেই আমি প্রবাবিলিটি নেই না কেন তার ভ্যালুটাকে সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকতে হবে। তাহলে এখানে ক্লিয়ার, প্রত্যেকটা ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে আছে। সো ফার্স্ট কন্ডিশন আর স্যাটিসফাইড। নাও দ্য নেক্সট ফর সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি ছিল? যে এসের উপরে প্রবাবিলিটি 1 হবে। তাহলে আমাদের এখানে এসের উপরে প্রবাবিলিটি দেখো, এই তো এস, তার উপরে 1 ডিফাইন করা আছে। আর থার্ড কন্ডিশন কি ছিল? যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টগুলো যদি আমি ইউনিয়ন করি তার যা প্রবাবিলিটি হবে, আর ডিফারেন্টভাবে যদি আমি যোগ করি এখানে, তাহলে একই হবে। তো এখন চেক দ্য থার্ড কন্ডিশন ফর দিস প্রবাবিলিটি ফাংশন। তাহলে এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট দেখো দুটো আছে, এটা আর এটা। কেন এই দুটো? কারণ এটার আর এটা ইন্টারসেকশন নিলে 5 হয়ে যাবে। বাট তুমি এস এর সঙ্গে এইচ এর ইন্টারসেকশন নিলে, যেহেতু এস মানে এইচ কমা টি, তাহলে এস এর সঙ্গে এইচ এর ইন্টারসেকশন কিন্তু 5 হবে না, এস এর সঙ্গে টি এর ইন্টারসেকশন 5 হবে না। সো এইচ মানে যখনই তুমি এসটাকে কন্টেন করবে তখন কিন্তু সেটা আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট দেবে না। তাহলে এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট শুধুমাত্র এই দুটো। তাহলে এখন দেখো যে তুমি প্রবাবিলিটি বের করো, এখন প্রবাবিলিটিটাকে তুমি বের করো এইচ ইউনিয়ন টি এর প্রবাবিলিটিটাকে বের করো। তাহলে এইচ ইউনিয়ন টি দেখো এর প্রবাবিলিটি মানে কত? এইচ ইউনিয়ন টি মানে কত? অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ এইচ কমা টি এটা, তাই না? জাস্ট ইউনিয়ন করলে যেটা হবে। এখন এটা মানে দেখো খেয়াল করে এস, এই যে আমাদের এস, তাহলে আমরা জানি এস এর উপরে প্রবাবিলিটি 1। তাহলে আমরা দেখলাম যে এইচ আর টি এর ইউনিয়নের প্রবাবিলিটি কত হচ্ছে? 1 হচ্ছে। ক্লিয়ার? এখন
তুমি এইচ এর প্রবাবিলিটি আর টি এর প্রবাবিলিটি তুমি আলাদা আলাদা করে বের করো। দেখো এটা হাফ, এটা হাফ, সো আলটিমেটলি হাফ প্লাস হাফ দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ইউনিয়নের প্রবাবিলিটি যা হচ্ছে, আমাদের সেপারেশন ফাংশনের মানে আলাদা আলাদা করে যোগ করলে কিন্তু প্রবাবিলিটি আমাদের একই হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এই পি ফাংশনটা আমাদের প্রবাবিলিটির যে ডেফিনেশন প্রবাবিলিটি ফাংশনের, তাহলে তার সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে হেয়ার পি ইজ এ প্রবাবিলিটি ফাংশন, উই ক্যান কল ইট প্রবাবিলিটি ফাংশন অ্যাজ দিস স্যাটিসফাই অল দ্য কন্ডিশন অফ প্রবাবিলিটি ফাংশন। নাও উইথ রেসপেক্ট টু দিস প্রবাবিলিটি ফাংশন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হেড? তাহলে এই প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে হেডের প্রবাবিলিটি কত? দেখো হাফ, তেলের প্রবাবিলিটি কত? হাফ। আর এসের প্রবাবিলিটি কত? 1। অ্যান্ড ফাইয়ের প্রবাবিলিটি কত? 0। তাহলে আমরা দেখলাম যে এই প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে আমাদের হেডের প্রবাবিলিটি হাফ হচ্ছে, টেলের প্রবাবিলিটি হাফ হচ্ছে, আর এসের প্রবাবিলিটি 1 হচ্ছে। তাহলে এখানে তুমি ভাবতে দেখো এই প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে এই দুটো এলিমেন্টের কিন্তু প্রবাবিলিটি সেম হচ্ছে, হাফ হাফ করে হচ্ছে।
আচ্ছা, এরপরে দেখো আমি এটা প্রুভ করছি না, জাস্ট খালি আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরাই করে নিতে পারবে। সেটা হচ্ছে দেখো যে আমাদেরকে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর আমাদেরকে প্রবাবিলিটি বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা বের করতে গেলে আমরা যেটা করব যে এই দুটোকে একটা ইভেন্ট ধরে নেব আর এটাকে একটা ইভেন্ট ধরে নেব। তাহলে এটাকে তুমি ভাবতে পারো এক্স, এটাকে ভাবতে পারো ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ফর্মুলাটা এক্ষুনি প্রুভ করলে দুটোর জন্য, সেটা বসিয়ে দাও, তারপরে আবার এখানে হচ্ছে এ প্লাস বিটা করে দেবে, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? বললাম যে এখানে তিনখানা ইভেন্ট আছে, তাহলে এটাকে একটা ধরো, এটাকে একটা ধরো, তাহলে দুটো ধরে ফর্মুলা ফেলে দাও, তারপরে আবার এই দুটোকে পরে আবার এ আর বি এর জন্য আবার ফর্মুলা ফেলে দেবে, তাহলেই প্রুফটা হয়ে যাবে। সেটা ওখান থেকে ফলো করবে। আচ্ছা, আজকে থাক, এই পর্যন্তই থাক আজকে। বাকিটা নেক্সট দিন আমি ভিডিও করে বাকিটা দিয়ে দেবো।